আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আরও একবার ফুটবলের ময়দানে। সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপস 2026-এ মালদ্বীপসের মালেতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। গ্রুপ বিতে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ একে অপরের মুখোমুখি হচ্ছে আজকেই, আর কয়েক ঘন্টা বাদে। বাংলাদেশ সময় বিকেল 4:45 সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে। এবং এই গ্রুপটা মাত্র 3টা দলের গ্রুপ। অবভিয়াসলি এই পুরো টুর্নামেন্টে 7টা দল খেলছে, যার মধ্যে 4টা দল এক গ্রুপে স্লটেড হয়েছে এবং সেখান থেকে ইতিমধ্যেই ভুটান তারা কিন্তু চলে গেছে সেমিফাইনালে। এবং তাদের সঙ্গে যারা সেমিফাইনালে গেছে তারা হচ্ছে আর কেউ নয়, তারা হচ্ছে নেপাল। এই দুটো দল সেমিফাইনালে চলে গেছে। এবং গ্রুপ বিতে খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেখানে এক ম্যাচ হাতে রেখেই বলা যেতে পারে যে দুটো দল ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। এখন শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে, রানার আপ কে হবে, সেই হিসেবটা আমাদের কষতে হবে গ্রুপ বিতে। কারণ বাংলাদেশ তাদের যে প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের এগেনস্টে, সেখানে রোনান সুলিভানের জোড়া গোলে 2-0 গোলে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে দিয়েছিল। পূর্ণ 3 পয়েন্ট তারা পেয়েছে। এবং ইন্ডিয়া তারা গত 26শে মার্চ পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলেছিল, সেখানে ইন্ডিয়া পাকিস্তানকে 3-0 গোলে হারিয়ে তারাও তাদের প্রথম ম্যাচটা জিতে নিয়েছে। অর্থাৎ দুটো দলই 3টা করে পয়েন্ট পেয়েছে। পাকিস্তান দুটো ম্যাচ খেলে কোনো জয় পায়নি এবং সে কারণে তারা বাদ পড়ে গেছে। এই গ্রুপের যে 3টা টিম ছিল সেখান থেকে দুটো টিম অটোমেটিক্যালি সেমিফাইনালে চলে গেছে, বাংলাদেশ এবং ইন্ডিয়া। এবারে হচ্ছে শুধুমাত্র বুঝতে হবে যে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে, গ্রুপ রানার আপ কে হবে, সেটার উপর বেস করে ওই গ্রুপ এতে যে টিম রানার আপ তার সঙ্গে গ্রুপ বির চ্যাম্পিয়ন খেলবে এবং গ্রুপ এর চ্যাম্পিয়নের সঙ্গে খেলবে গ্রুপ বি এর রানার আপ। তো সেই হিসেবটা মেলানোর একটা ব্যাপার থাকবে বাকি। তবে এই ম্যাচটার মধ্যে আমার কাছে মনে হয় যে ফাইনালের আগেই একটা ফাইনাল হয়ে যাচ্ছে কিনা। আমি একটু আগবাড়িয়েই বলে দিচ্ছি, কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার এটা হচ্ছে একটা গ্রুপ স্টেজের ম্যাচ, তারপর সেমিফাইনাল হবে, তারপর ফাইনাল হবে। বাট অ্যাপারেন্টলি আমরা দলের শক্তিমত্তার বিচারে যদি যাই, সেখানে নেপাল যদিও তারা খুব ভালো ফুটবল খেলছে এই মুহূর্তে, তারা একটা ম্যাচ জিতেছে, একটা ড্র করেছে। আর অন্যদিকে ভুটান তারাও একটা ম্যাচ ড্র করে তারা জায়গাটা করে নিতে সক্ষম হচ্ছে ফাইনালে যাওয়ার জন্য। এবং শ্রীলঙ্কা আনফর্চুনেটলি বাদই পড়ে গেছে। সো একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই জায়গা থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ারই আবারও ফাইনালে খেলার সম্ভাবনাটা অনেক বেশি। এবং এই ম্যাচটা আসলে হতে পারে একটা ইগোর লড়াই, যে আসলে গ্রুপ চ্যাম্পিয়নটা হতে চাই, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রতিপক্ষের বা অন্য গ্রুপের রানার আপের সঙ্গে খেলতে চাই এবং তারপর ফাইনালে আবারও দেখা হবে হয়তো। ফাইনালের আগেই একটা ফাইনালের আবহ কিন্তু তৈরি হয়ে গেছে এই ম্যাচটাকে ঘিরে। এবং এই দুটো দল যখন একে অপরের মুখোমুখি হয়, আমরা সাধারণত জানি যে খুবই টাইট ফাইট হয়, সেটা এজ লেভেলেই হোক, সেটা সিনিয়র লেভেলেই হোক, সেটা কিন্তু সবসময় হয়ে আসে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। তবে এই ম্যাচটায় আমার কাছে মনে হয় আমরা যদি একটু প্রিভিউর দিকে চলে যেতে পারি, সেই জায়গাটা আমরা দেখবো যে বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে যে জয়টা পেয়েছে 2-0 গোলে, অনেকটাই ওয়ান ম্যান এফোর্ট সেই ম্যাচটার মধ্যে আমরা দেখেছি। রোনান সুলিভান তার একক নৈপুণ্য ছিল সেই ম্যাচটার মধ্যে। একটা দারুণ 30 মিটার প্লাস দূরত্ব থেকে ফ্রি কিক নিয়ে সেখান থেকে ডিরেক্ট ফ্রি কিকে গোল দিয়েছেন। পরবর্তীতে অনেকটা আর্লিং হ্যাল্যান্ডের মতো কিংবা জলাতান ইব্রাহিমোভিচের মতো একটা চমৎকার রান নিয়ে তিনি ডিফেন্ডারের পেছন থেকে এসে একটা ভালো ক্রসে হেডার দিয়ে তারপরে দ্বিতীয় গোলটা করেছিলেন। হ্যাট্রিকও হয়তো পেতে পারতেন, বাংলাদেশ গোলের ব্যবধান আরও বাড়াতে পারত, তবে সেখানে খানিকটা মিসড অপরচুনিটিস বাংলাদেশের হয়েছিল। তবে ওই ম্যাচটাতেও আমার কাছে মনে হয় যে বাংলাদেশ তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ পাকিস্তানকে বেশ সহজেই হারিয়েছে, তবে সেটা একক প্রচেষ্টা ছিল, সেটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা। রোনান সুলিভান ক্লিক করে গেছেন এবং এই ম্যাচের আগে রোনান সুলিভান বাংলাদেশের কোনো লেভেলের ফুটবলে আসলে ইনভলভই ছিলেন না। রোনান এবং ডেকলান সুলিভান প্রথমবারের মতোই বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন এবং আন্ডার 20 এই টুর্নামেন্টটার মাধ্যমে তাদের বাংলাদেশের হয়ে অভিষেকটা হয়েছে। এবং অভিষেকে রোনান সুলিভান যে কাজটা করেছেন সেটা কিন্তু নজর কেড়েছে, পুরো সাউথ এশিয়ার নজর কেড়েছে। এবং সেই সাথে সাফ আন্ডার 20-তে তাকে নিয়ে আলাদা করে একটা রণকৌশল তৈরি ডেফিনেটলি ইন্ডিয়া করছে। সো সেই জায়গাটার মধ্যে আমার কাছে মনে হয় যে তার প্রেজেন্সটা আর নতুন কিছু অ্যাড করছে না। ইন্ডিয়ার জন্য অবশ্যই চিন্তার কারণ, এরকম একটা ভালো ফরওয়ার্ড বাংলাদেশ পেয়ে গেছে, সেই বিষয়টা নিয়ে তারা নিশ্চয়ই চিন্তিত থাকবে, আলাদা করে পরিকল্পনা করতে হবে। তবে দেখে যেহেতু ফেলেছে তারা একবার রোনান সুলিভানকে, আমার মনে হয় ম্যাচের ভেতরেও কিন্তু সেটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। বাংলাদেশের লাইন আপের দিকে যদি আমরা তাকাই, সেখানে আসলে মোহাম্মদ মানিককে স্টার্টিং 11-এর সুযোগ দেওয়া হয়েছিল, ফয়সাল খেলেছেন, মোর্শেদ আলী খেলেছেন, তবে রাকসামকে কিন্তু আমরা দেখিনি স্টার্ট থেকে খেলতে। এবং এই ব্যাপারটা নিয়ে আসলে অনেকেই কথাবার্তা বলছেন যে বাংলাদেশ মিডফিল্ডে খানিকটা যে ছন্নছাড়া ভাব তাদের মধ্যে ছিল বা একটা ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাটিটিউড তাদের মধ্যে ছিল, সেই ব্যাপারটা থেকে আসলে তারা বেরিয়ে আসতে পারছিল না ম্যাচের অনেক অংশেই। এবং স্পেশালি ফার্স্ট হাফের কথা যদি বলি, ওয়াজন্ট আ গুড পারফরমেন্স ফ্রম বাংলাদেশ ওভারঅল। মনে হচ্ছিল কেমিস্ট্রির একটা ঘাটতি এই দলটার মধ্যে রয়েছে। তবে এই ম্যাচটার আগে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সময় পেয়েছে বেশি। 24শে মার্চ বাংলাদেশ খেলেছিল এবং তারপর 28 মার্চ, অর্থাৎ 3টা দিন বাংলাদেশ কিন্তু গ্যাপ পেয়েছে। তুলনামূলকভাবে ইন্ডিয়া
তারা মাত্র একদিনের বিরতি নিয়ে তাদেরকে কিন্তু ম্যাচটা খেলতে হবে এবং তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় যে তাদের রিকভারি টাইম বাংলাদেশের রিকভারি টাইমের থেকে কম হওয়াতে আমাদের কিন্তু একটা সুবিধা থাকতে পারে ইন্ডিয়ার এগেনস্টে। তবে ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট পার্ট যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে তাদের যে পারফরমেন্স, নতুন খেলোয়াড়দেরকে সুযোগ দেওয়ার ব্যাপারে কিন্তু তারাও পিছিয়ে ছিলেন না। অরুণাচল প্রদেশের দারুণ একজন স্ট্রাইকার ডোডুম, তাকে তারা প্রথমবারের মতো আন্ডার-20-তে ইনক্লুড করেছে এবং তিনি তার প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন পাকিস্তানের এগেনস্টে। খুব ভালো দুটো ফিনিশ তার কাছ থেকে ছিল, একটা হেডারে ফিনিশ করেছেন, পরবর্তীতে পেনাল্টি থেকে একটা গোল দিয়েছেন। এর সাথে ইয়াদাব আরও একজন রয়েছেন যিনি রাইট উইংয়ে খেলেন ইন্ডিয়ার, তিনিও কিন্তু খুব ভালো একটা গোল দিয়েছিলেন পাকিস্তানের এগেনস্টে। অনেকটা ইন্ডিভিজুয়াল এফোর্টে পাকিস্তানের দুই ডিফেন্ডারকে নাকানি চুবানি খাইয়ে তারপর নিয়ার পোস্টে একটা গোল তিনি দিয়েছেন। সুতরাং ইন্ডিয়ার এই দলটার থেকে আপনি অ্যাগ্রেশন পাবেন, গোল স্কোরিং অপরচুনিটিস তারা ডেফিনেটলি ক্রিয়েট করতে চাইবে এবং তাদের উইং পজিশনে বেশ কিছু ভালো খেলোয়াড় থাকার পাশাপাশি তারাও কিন্তু তাদের মূল যে সেন্টার ফরওয়ার্ড রয়েছেন এই নতুন খেলোয়াড়টা দোদুম, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে অনেক বেশি। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় একই ধরনের একটা সিচুয়েশনে আমরাও রয়েছে। রোনান সুলিভানের উপর আমাদের এক্সপেকটেশনটা এখন অনেক বেশি বেড়ে গেছে। তবে এটা ভুলে গেলে চলবে না, আমাদের টিমে ফয়সাল রয়েছে, মোর্শেদ আলী রয়েছে, যারা প্রিভিয়াসলি আন্ডার-19 বা আন্ডার-20 লেভেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং খুব ভালো করেছেন সাফ লেভেলে। সুতরাং তাদের কাছ থেকেও কিন্তু একটা বিগ পারফরমেন্স আমরা আশা করতেই পারি। এবারে ট্যাকটিক্সের কথায় যাই। ডেফিনেটলি বাংলাদেশ যেহেতু বেশি বিশ্রামের সুযোগ পেয়েছে, বাংলাদেশের উচিত হবে অন্তত ফ্রন্ট ফুট খেলা এবং যেই ধরনের ফুটবলাররা রয়েছে, আপনি যদি বাংলাদেশের পাকিস্তানের ম্যাচের 11টা দেখেন সেখানে কিন্তু বেঞ্চে বেশ কিছু ভালো ফুটবলার এই দলটার মধ্যে রয়েছে যারা আসলে গেমটা চেঞ্জ করতে পারেন বেঞ্চ থেকে এসেও। তো সেই রকম কোনো পরিবর্তন 11-এ বাংলাদেশ আনবে কিনা সেটাও দেখার বিষয় থাকবে। বাট আমার কাছে মনে হয় যে ডেকলান সুলিভান, যিনি কিনা রোনান সুলিভানের যমজ ভাই, ডিফেন্সিভ পজিশনে তিনি খেলেন, তাকে কিন্তু প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। এই ম্যাচে তাকে ডেবিউ দেওয়া হবে কিনা সেটাও কিন্তু একটা চিন্তার জায়গা থাকতে পারে কোচ মার্ক কক্সের জন্য। সো এক্সপেকটেশন এটাই থাকবে যে কিছু পরিবর্তন হয়তো বাংলাদেশ করবে টু ফ্রেশন আপ দ্য 11 এবং তাতে করেও তাদের আসলে বেঞ্চ স্ট্রেংথটার কোনো ক্ষয় হবে না। আমার কাছে মনে হয় যে বেঞ্চ স্ট্রেংথ বেশ শক্তিশালী রয়েছে বাংলাদেশের দলটার। ইন্টেন্টটায় ফ্রন্ট ফুটে থাকার যে বিষয় সেটা থাকতে হবে এবং ইন্ডিয়ার এগেনস্টে আপনি ছন্ন ছাড়া ইন্ডিভিজুয়ালিস্টিক নন কেমিস্ট্রি লেভেলের ফুটবল যদি খেলতে যান তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কারণ ইন্ডিয়ার কাছে যদি আমরা বলটা দিই, অফ দ্য বল যদি আমরা আমাদের স্ট্রাকচার ঠিক না রাখতে পারি, দে উইল হার্ট আস। ওই জায়গাটায় আমার কাছে মনে হয় একটু কনসার্নের জায়গা আমাদের থাকতেই পারে। তবে বেশ কিছু ইমপ্রেসিভ পারফরমেন্স আমাদের ডিফেন্ডাররাও দিয়েছেন। মিশু চৌধুরী দ্য ক্যাপ্টেন হিমসেলফ, তিনি বেশ ভালো ডিফেন্সিভ সাপোর্ট দিয়েছেন। ইউসুফের কথা বলা যায়, মাথায় ব্যান্ডেড পরে পুরো ম্যাচটাই মোটামুটি তিনি খেলেছেন। ডেডিকেশন লেভেল খুব ভালো ছিল এবং সেই সাথে তার ফোকাসটাও বেশ ভালো ছিল। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশের ডিফেন্সিভ যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু পাকিস্তানের এগেনস্টে একটা ভালো ম্যাচই তারা খেলেছে বলা যায়। সংগ্রাম, যিনি লেফট ব্যাক মূলত, তিনি কিন্তু একটা অ্যাসিস্টও পেয়েছিলেন রোনান সুলিভানের গোলে, সেই ক্রসটা কিন্তু তার পা থেকে এসেছিল। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়ার এই ম্যাচটা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে এবং এই ম্যাচটার মধ্যে দিয়ে আমরা আসলে বুঝে যাব, একটা আনুমানিক ধারণা পেয়ে যাব এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আসলে কোন দলটা হতে পারে। একটা ইনিশিয়াল অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ কিন্তু রয়েছে এই দুটো দলের, যে কোনো একটা দলেরই, তারা যদি একটা পজিটিভ রেজাল্ট বের করতে পারে এই ম্যাচ থেকে। ইন্ডিয়ার ট্যাকটিক্স আমরা যেটা বুঝতেই পারছি যে তারা আসলে ওয়াইড পজিশনগুলো ধরে এগিয়ে যেতে চায় এবং বাংলাদেশ যদি তাদের ডিফেন্সিভ লাইনটা একটু হাই করে সেই ক্ষেত্রে কিন্তু বিয়ন্ড দেম তারা কিন্তু বলগুলো দিয়ে তাদের ফাস্ট উইঙ্গার্স দিয়ে বলটাকে অ্যাটাক করতে চাইবে, সেটা একটা বিষয় থাকবে। সো আমাদের বেশ সাবধানেই থাকতে হবে ইন্ডিয়ার এই আক্রমণগুলো ফেস করার জন্য। বাট আমি কনফিডেন্ট যে বাংলাদেশের যে মিডফিল্ড শক্তিটা রয়েছে এবং সেই সাথে ফরওয়ার্ডে যে ক্লিনিক্যাল ফিনিশিংয়ের ধাঁচটা রোনান সুলিভান এনে দিয়েছেন সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য বড় একটা দুশ্চিন্তার কারণ হতে পারে। ওরা হয়তো পাকিস্তানের এগেনস্টে যতটা অ্যাগ্রেসিভ খেলেছে, বাংলাদেশের এগেনস্টে হয়তো এত অ্যাগ্রেসিভ খেলার সাহসটা তারা নাও দেখাতে পারে তাদের ওভারঅল গেম প্লের মধ্যে। বাট ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, নো ডাউট ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। লেটস হোপ দ্য সুলিভান ব্রাদার্স ডেলিভার ওয়ান্স মোর এবং লেটস হোপ দ্য কম্বিনেশন, যেটা ফয়সাল কিংবা মোর্শেদ আলী কিংবা রোনান সুলিভান, তাদের মধ্যে যে ব্যাপারটা মিসিং ছিল গত ম্যাচে, দ্য টিম কেমিস্ট্রি, সেটার যেন একটা বেটার রিফ্লেকশন আমরা এই ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে দেখতে পারি। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং এই ম্যাচটার নিয়ে আপনাদের মতামতটা জানিয়ে দিতে পারেন। কার কাছ থেকে আপনি বিগ পারফরমেন্স এক্সপেক্ট করছেন, বাংলাদেশের জয়টা কি আপনার এক্সপেকটেশনের মধ্যে আছে কিনা, রেজাল্টটা কেমন হতে পারে এবং মোর্শেদ আলী কিংবা ফয়সাল, তারা যারা এত বছর ধরে বাংলাদেশের এই এজ লেভেল টিমটায় এত প্রমিনেন্ট রোল প্লে করছেন, তারা কি অন্তত ভালো পারফরমেন্সটা দিতে পারবেন কিনা ইন্ডিয়ার এগেনস্টে, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।